দেশের শ্রমিকদের বড় অংশের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি এখনো। প্রতি বছর আন্তর্জাতিক শ্রম দিবসকে ঘিরে শ্রমিকদের অধিকার নিয়ে কথা হলেও আলোচনার বাইরে থেকে যান অনানুষ্ঠানিক খাতের শ্রমিকেরা, যারা ন্যূনতম মজুরিও পান না অনেক ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, এবার শিল্পের বাইরের শ্রমিকদের নিয়েও ভাববার সময় এসেছে। শ্রম প্রতিমন্ত্রী বলছেন, কেউ না ভাবলেও সরকার ভাবছেন সব শ্রমিকদের নিয়েই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রেজা। বৈশাখের তপ্ত রোদে যেন আগুনের হলকা। অসহ্য এই গরমে যেখানে কোনো মতে বেঁচে থাকাই দায়, সেখানে জীবিকার তাগিদে হাড়ভাঙা খাটুনিতে মগ্ন থাকতে হয় কুড়িগ্রামের নূর মোহাম্মদকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত শ্রমের বিনিময়ে তার প্রাপ্তি মাত্র ৬০০ টাকা। চড়া মূল্যস্ফীতির এই সময়ে সামান্য এই অঙ্কটাও যেন উড়ে যায় তপ্ত কড়াইয়ে এক ফোঁটা পানির মতো। তাহলে কিভাবে চলে ৮ সদস্যের পরিবার? চেষ্টা করি যতটুকুই হয় অতটুকুই হলে তাও চলবে। দেখা যায় মাসে ১০-১৫ হাজার টাকা লাগে, কিন্তু পার ডে প্রত্যেক মাসেই তো ১০-১৫ হাজার হয় না। মজুরির বিচারে কিছুটা এগিয়ে নির্মাণ শ্রমিকরা, কিন্তু পরিবেশ, নিরাপত্তা আর নিয়মিত কাজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে প্রতিনিয়ত। ফলে মাসের বড় একটা সময় থাকতে হয় বেকার হয়ে। তাই তাদের কাছে অর্থহীন অধিকার কিংবা শ্রম দিবসের তাৎপর্য। মাসের মধ্যে হয়তো 15 দিন কাজ করি, 20 দিন কাজ করি, কোনো দিন মাসে 10 দিন কাজ করি। যারা কারখানা হিয়াগো সুযোগ সুবিধা আছে, যারা মিলে অফিস আদালত করে হিয়াগো সুযোগ আছে। বড় লোক হইতেছে, আমরা গরিব মানে কি মরতেই আছে, নিচের দিকে যাইতে আছে, উঠতে আছে না। শিল্প শ্রমিকদের অধিকারও নিশ্চিত হয়নি গেল 5 দশকে। নানা প্রশ্ন আর শর্তের দোহায়ে পোশাক খাতে বেশ খানিকটা ইতিবাচক বদল এলেও বাইরে রয়ে গেছেন বড় একটা অংশ। 8 ঘন্টা শুধু বেতন যা তাই পায়, আর 10 ঘন্টা হইলে 2 ঘন্টা ওভার টাইমের টাকা পায়। মাতৃকালীন ছুটির টাকা যখনকার ছুটি যায় তখনই সাথে সাথে আমাদের দিয়ে দেয়। চিকিৎসা কর্মস্থলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখনই কোম্পানি বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম অধিকার ও কর্মপরিবেশ শুধু শিল্প কারখানায় দেখলে হবে না, নজর দিতে হবে সুবিধাবঞ্চিত অনানুষ্ঠানিক খাতেও। শুধু মালিকদেরকে ইনসেনটিভ দিলে হবে না, শ্রমিকদেরকেও ইনসেনটিভ দিতে হবে। শুধু মালিকদেরকে অধিকার দিলে হবে না, শ্রমিকদেরকেও অধিকার দিতে হবে। এই মূল নীতিটা এবং গণতান্ত্রিক নীতিটা যদি সরকার অনুসরণ করে, তাহলে সংগঠিত খাতে শ্রমিকদের অধিকার আরও নিরঙ্কুশ করতে হবে, আর অসংগঠিত খাতে শ্রমিকদের অধিকার চালু করতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, আইএলওর নির্দেশনা মেনে শিল্প শ্রমিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। 8 ঘন্টার বেশি যারা শ্রমিক কাজ করায়, এই সব কিছু দেখার আমাদের পুরো বাংলাদেশে আমাদের ইন্সপেকশন টিম আছে। ওরা এগুলো ইন্সপেকশন করে যেখানে ত্রুটি বিচ্যুত হয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিই। সবশেষ হিসাব অনুযায়ী দেশে কর্মজীবী মানুষের সংখ্যা 7.25 কোটির বেশি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। তীব্র তাপপ্রবাহে আবাসন ও পোশাক খাতে কমছে শ্রমিকের সংখ্যা। যারাও বা কাজ করছেন অল্পতে উঠছেন হাঁপিয়ে, ফলে কমছে উৎপাদন, বাড়ছে ব্যয়ও। সংশ্লিষ্টরা বলছেন, চলমান অর্থনৈতিক সংকটের নতুন বিপত্তি, অসহনীয় উত্তপ্ত পরিবেশ। মইনুল হাসানের রিপোর্ট। তীব্র দাবদাহে অসহনীয় জনজীবন, যেখানে বেশি বিপত্তিতে শ্রমজীবী শ্রেণী। তপ্ত রোদের তাপে কাজ করা কঠিন, যারাও বা করছেন অল্পতেই উঠছেন হাঁপিয়ে, যার প্রভাবও প্রতিদিনের কর্মজীবনে। কমছে দিনমজুর শ্রমিকের সংখ্যা। রাজধানীতে উল্লেখযোগ্য হারে শ্রমিক কমছে আবাসন খাতে। গেল 2 মাস আগের তুলনায় যা কমেছে অন্তত 30%। ফলে গতি কমেছে সরকারি বেসরকারি নানা অবকাঠামো নির্মাণ প্রকল্পে। কয়েকটা জায়গা আমার 10টা প্রজেক্ট চালু আছে। এখানে প্রায় 1500 শ্রমিক 1600 শ্রমিক আগে কাজ করত, সেখানে এখন 1200-1300 শ্রমিক কাজ করছে। আমার কোম্পানির যে শ্রমিকরা কাজ করতেছে সেখানে কর্মঘণ্টা অনেকটাই কমে আসছে, যেহেতু তারা অসুস্থ হয়ে পড়ে বেশি তাপদাহের কারণে। শ্রমিকদেরটাও দেখতে হয় আমাদের। দিনের উচ্চ তাপমাত্রা এড়িয়ে রাতের বেলায় কাজের কৌশল নিয়েছে অনেক প্রতিষ্ঠান। কমানো হয়েছে কর্মঘণ্টাও, যাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাড়ছে আর্থিক ক্ষতিও।
কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 20%, এমনকি 30%ও কিন্তু অনেক জায়গায় শ্রমিক কমে যাচ্ছে বা কমে গেছে। ফলে কাজের গতিও কিন্তু কমে গেছে। এই জায়গায় যদি এভাবে কমে আসতে থাকে তখন কিন্তু অর্থনীতিতে তো একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি। শ্রমিক সংকটের প্রভাব পোশাক খাতেও। উদ্যোক্তারা জানালেন, সেলাইয়ের সাথে জড়িত পোশাক কর্মীদের সংকট খুব একটা না হলেও ডাইং ওয়াশিংয়ের কাজ করা কর্মীদের অনুপস্থিতি বেড়েছে 25%। সাথে রয়েছে লোডশেডিংয়ের খরচ, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে এনিওয়ার বিটুইন 60 to 70% সময় কারেন্ট থাকছে না, 70 থেকে 60% সময় কারেন্ট থাকছে না। কাজেই জেনারেটর ব্যাকআপ সাপোর্টে আমাদের চালাতে হচ্ছে ডিজেলের, তো কস্ট প্রচুর বেড়ে গেছে আমাদের। শিফট ম্যানেজমেন্ট একটা অ্যাপ্রোচ আমরা নিয়েছি, যে গরমের সময়টা আমরা হয়তো বা 3-4 ঘন্টা রেস্ট দিয়ে ওটা আমরা রাতে যখন গরমটা কমে আসে তখন প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। খাত সংশ্লিষ্টদের হিসাবে দেশে নির্মাণ কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 35 লাখ শ্রমিক। পোশাক খাতে এই সংখ্যাটি প্রায় 60 লাখ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। জ্বালানি বিভাগ জানায়, লিটার প্রতি ডিজেল ও কেরোসিন 1 টাকা এবং পেট্রোল ও অকটেন বাড়ানো হয়েছে 2.5 টাকা। বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারের জন্য প্রতি ঘনমিটার গ্যাস বাড়ানো হয়েছে 75 পয়সা। আজ থেকে কার্যকর হয়েছে এই দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের এই প্রক্রিয়া গেল মার্চ মাসে চালু করে সরকার, যাতে প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। তীব্র গরমে অস্থির জীবনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই। বিষয় জানাতে রাজধানীর মহাখালী বাজার থেকে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইনুল, তমাল, আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই নিত্যপণ্যের বাজারে ক্রেতা সাধারণের জন্য কোনো স্বস্তির খবর নেই। এক একদিন এক একটি পণ্যের ঊর্ধ্বগতি এবং পুরো রমজান জুড়েই সেই অস্থিরতা বিরাজ ছিল নিত্যপণ্যের বাজারে। এবং ঈদের পরেও কিন্তু কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী। আপনাকে যদি বলি, পেঁয়াজের দাম ঈদের পর থেকে ঊর্ধ্বমুখী এবং কেজিতে 2 সপ্তাহের ব্যবধানে এখন কিন্তু সেটা 70 থেকে কোথাও 75 টাকা কেজি বিক্রি হচ্ছে। আলুর বাজার ঊর্ধ্বমুখী, আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এর বাইরে গরুর মাংস নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে যে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণের যে কথা চলছিল সরকার, সেই জায়গাটাতে এখনও কোনো ধরনের সুফল আমরা দেখতে পাইনি। কোথাও 800 টাকা এবং সর্বনিম্ন 750 টাকা থেকে 780 টাকা এই বাজারে বিক্রি হচ্ছে গরুর মাংস, এবং আমি দেখেছি অন্যান্য বাজারগুলোতে এটা 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব কিছু মিলে যদি আপনাকে বলতে চাই, নিত্যপণ্যের যে অন্যান্য নিত্যপণ্য সামগ্রী, চাল, ডাল, চিনি কিন্তু এখন 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল সরকার কিছুদিন আগে 4 টাকা বাড়তি দামে যে মূল্য নির্ধারণ করেছিল 163 থেকে 167 টাকা লিটার, সেই তেল কিন্তু এখনও বাজারে আসেনি। কিন্তু 5 লিটারের যে তেল 800 টাকা মূল্যের, সেটা 818 টাকা নির্ধারণ করা হয়েছে। সেই তেলটা কিন্তু এখন বাজারে এসেছে এবং সেটা 818 টাকা দরেই বিক্রি হচ্ছে। ডাল, মুগ ডাল, যেটা অত্যাধিক পরিমাণে কিন্তু মুগ ডালের দাম বেড়েছে। যে মুগ ডাল রমজানের আগে 150-60 টাকা ছিল, রমজানের পরবর্তী এবং রমজানের সময়টাতে সেটা 170 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু আজকে দেখেছি আমি যে মুগ ডাল বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। মসুর ডাল, যে ইন্ডিয়ান মসুর ডাল, সেটা বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি দরে। এবং আপনাকে দেশি যে মসুর ডাল, সেটাও কিন্তু বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে। সব কিছু মেলা নিত্যপণ্যের বাজারে সবজির দর কিন্তু এখনও চড়া। এক বেগুন, যে বেগুনটা মোটা বেগুন 100 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে এবং লম্বা বেগুনটা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। সব মিলে আসলে ক্রেতা সাধারণের জন্য নিত্যপণ্যের বাজারে কোনো স্বস্তির খবর নেই। তমাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মইনুল হাসান। এদিকে অতিরিক্ত গরমে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ব্যাহত হচ্ছে দুগ্ধ উৎপাদন। সেখানকার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হিরকগুন। হিরক, যে আসলে গত 10 দিন ধরে কিন্তু সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু তাপমাত্রা বাড়ছে। গতকাল সিরাজগঞ্জের তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি 42.4 ডিগ্রি সেলসিয়াস। যে কারণে কিন্তু তীব্র গরমে সাধারণ মানুষের জীবনযাত্রার যেমন বিপর্যস্ত হয়েছে, ঠিক সেখানে কিন্তু শাহজাদপুরে যেটি গোচারণ ভূমিতে আমরা রয়েছি, সেখানে গবাদি পশুরাও কিন্তু কাহিল হয়ে পড়েছে। এবং এই তীব্র গরমে কিন্তু যে বিভিন্ন যে গবাদি পশু রয়েছে, বিশেষ করে যে গরু রয়েছে, এবং সে গরুর কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। এবং গরুরা গরমে খাবার কম খাওয়ার কারণে আমরা যেটা শুনেছি খামারিদের সাথে কথা বলে, সেটি কিন্তু
তাদের যে দুধ উৎপাদন সেটিও কিন্তু অনেকটা কমে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তীব্র গরমের কারণে কিন্তু দেখেছি যে গরুদের কিন্তু এখন প্রায় 3 থেকে 4 বার কিন্তু তারা নদীতে নামিয়ে গোসল করাচ্ছে এবং পানি খাওয়াচ্ছে। আমরা কথা বলেছিলাম খামারিদের সঙ্গে, তারা যেটি বলেছে যে এই শাহজাদপুর অঞ্চলে যে ছোট বড় মিলে প্রায় 30,000 কিন্তু গো খামার রয়েছে এবং বাথান রয়েছে। প্রতিটি বাথান এবং খামারে যে গরু সেগুলো কিন্তু আসলে এই তীব্র গরমে তারা অনেকটা কাহিল হয়ে পড়েছে এবং যে কারণে সেখানে আমরা দেখেছি লাম্পিং রোগ এবং যে একটি ভাইরাস জ্বর কিন্তু সেটি আক্রান্ত হচ্ছে গরু 3 থেকে 4 দিন সে জ্বর থাকছে, যে কারণে গরুরা কিন্তু তাদের যে স্বাভাবিক খাবার সেটি কিন্তু খেতে পাচ্ছে না, যে কারণে গরুর যে দুধ প্রতিদিন যে দুধ উৎপন্ন হয় সেটি কিন্তু অনেকটা কমে গেছে। কারণ প্রতিদিন শাহজাদপুর থেকে প্রায় 5 লাখ লিটার কিন্তু দুধ উৎপন্ন হতো এবং এই তীব্র গরমের কারণে কিন্তু অনেকটা দুধ উৎপাদনও কিন্তু কমে গেছে। এবং দেখেছি যে প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং যারা খামারিরা তারা কিন্তু আসলে এই অনেকটাই বিপাকে পড়েছে এই তীব্র গরমের কারণে। তমাল। হিরক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হিরক গুণ। জানাবো অন্যান্য খবর। ইউক্রেন যুদ্ধের কারণে চাপের মুখে দেশের অর্থনীতি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, যুদ্ধের কারণে বিভিন্ন দেশ এখন অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। এ সংকট কাটাতে বৈশ্বিক আর্থসামাজিক কাঠামো পুনর্গঠনের পরামর্শ দেন তিনি। জানান, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। চলতি বছর সর্বাধিক বিলিয়নিয়ার নিয়ে অর্থ সম্পদের দিক থেকে এগিয়ে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে হুরুন গ্লোবাল লিস্ট 2024। তালিকা অনুযায়ী 814 জন বিলিয়নিয়ার নিয়ে সবচেয়ে এগিয়ে আছে চীন, আর মাত্র 14 জনের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতায় আরও আছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশের নাম। নাদিয়া ইসলাম তুল্লির রিপোর্ট। বিশ্বের সবচেয়ে ধনী কে কিংবা কোন দেশে সর্বাধিক ধনীর বসবাস, এমন তথ্য জানার আগ্রহ সবার। অর্থনৈতিকভাবে ক্ষমতাবান এসব ধনকুবের শুধু নিজ দেশের অর্থনীতিতে নয়, বরং তাদের প্রভাব বজায় থাকে আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যম সহ সকল কর্মকাণ্ডে। অর্থ সম্পদের দিক থেকে এগিয়ে থাকা বিলিয়নিয়ারদের দেশের তালিকা প্রকাশ করেছে হুরুন গ্লোবাল লিস্ট 2024। 814 জন বিলিয়নিয়ার নিয়ে এবছর তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। গেল বছর 155 জন বিলিয়নিয়ার হারিয়েও দেশটি রয়েছে প্রথম অবস্থানে, আর এরপরে অবস্থান যুক্তরাষ্ট্রের। দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র 14 বিলিয়নিয়ারের। প্রতিযোগিতায় টেক্কা দিতে গেল এক বছরে দেশটিতে নতুন ধনকুব যুক্ত হয়েছে 109 জন, ফলে বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে 800-তে। এদিকে 271 জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে পার্শ্ববর্তী দেশ ভারত। শুধু দেশ নয়, বরং বিলিয়নিয়ার বসবাসকারী শীর্ষ 20টি শহরের তালিকাও প্রকাশ করেছে হুরুন, যাতে দেখা যায় বিশ্বের সর্বাধিক ধনকুবের বসবাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যার সংখ্যা 119 জন। গেল বছর এ তালিকার শীর্ষে বেইজিং থাকলেও এখন তা নেমে এসেছে চতুর্থ অবস্থানে। আর অল্প সময়ের মাঝেই বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে চলে এসেছে লন্ডন ও মুম্বাইয়ে অবস্থানকারী প্রায় 200 বিলিয়নিয়ার। তালিকায় উঠে আসা মোট 3279 জন বিলিয়নিয়ারের প্রায় অর্ধেকই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দখলে, যে কারণে অর্থের ক্ষমতায় শক্তিশালী বলে গণ্য করা হয় দেশ দুটিকে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতি সহ সকল ক্ষেত্রে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, বিজনেস 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।